এক বৃষ্টির সন্ধ্যায় জীবনের সব শেষ আশা হারিয়ে যখন এক নিঃস্ব যুবক তার শেষ বাসটি মিস করে চরম হতাশায় ডুবেছিল, ঠিক তখনই এক অসহায় বৃদ্ধাকে সাহায্য করতে গিয়ে তার ভাগ্যের চাকা ঘুরে যায়, যা এক সফল নারী সিইওর নজরে আসে। সেই নারী তাকে নিজের গাড়িতে আশ্রয় দেন এবং পরবর্তীতে নিজের প্রতিষ্ঠানে কাজের সুযোগ করে দিলেও সেখানে তাকে চক্রান্ত, ঈর্ষা আর মিথ্যে অপবাদের এক কঠিন অগ্নি পরীক্ষার মুখোমুখি হতে হয়। প্রতিকূল পরিবেশে বারবার তাকে কোণঠাসা করার চেষ্টা করা হলেও সে নিজের মেধা, অটল সততা আর তথ্যের জোরে লড়াই চালিয়ে যায় এবং লোভনীয় সব প্রস্তাব হেলায় খিরিয়ে দিয়ে নিজের নীতিতে অবিচল থাকে। শেষ পর্যন্ত এই সংঘর্ষ তাকে এই শিক্ষাই দেয় যে জীবনের প্রতিটি ছুটে যাওয়া বাস আসলে পরাজয় নয়, বরং ঈশ্বর আমাদের ধৈর্য পরীক্ষা করেন, যাতে আরও বড় কোনো গন্তব্যে পৌঁছে দেওয়া যায়। এই কাহিনীটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত সাফল্য কেবল পদমর্যাদা বা অর্থে নয়, বরং চরম সংকটেও নিজের আত্মসম্মান বজায় রেখে মাথা উঁচু করে বাঁচার মধ্যেই লুকিয়ে আছে। সম্পূর্ণ কাহিনীটি জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তবে তার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনারা কে কোথায় থেকে দেখছেন। বেঙ্গালুরুর সেই সন্ধ্যায় আকাশ যেন কিছু বেশিই ভারী ছিল। ২০২২ সালের জুলাই মাসের বর্ষার বৃষ্টি থামার নাম না নিয়ে রাস্তায় পড়ছিল, যেন পুরো শহর কোনো না বলা যন্ত্রণায় ডুবে আছে। ম্যাজেস্টিক বাসস্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে থাকা আকাশ শর্মা সেই ভিড়ের অংশ হয়েও একেবারে একা ছিল। তার জামাকাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল, জুতোর ভেতর জল ভরে গিয়েছিল এবং কাঁধে ঝোলানো পুরনো ব্যাগটি এখন আরও ভারী মনে হচ্ছিল। সেই ব্যাগে তার ডিগ্রি ছিল, কিছু জরুরি কাগজপত্র ছিল এবং সবচেয়ে বেশি ছিল তার ভেঙে যাওয়া আত্মবিশ্বাস। কিছু ঘন্টা আগেই তাকে আরও একটি চাকরির জন্য মানা করে দেওয়া হয়েছিল, কারণ তার যোগ্যতা ছিল না তা নয়, বরং তার ছেঁড়া জুতো, পুরনো শার্ট আর ক্লান্ত মুখ ছিল। আকাশ পড়াশোনায় সবসময় প্রথম হতো, কিন্তু আসল দুনিয়ায় নম্বর নয়, পরিচিতি চলে। সে ঘড়ির দিকে তাকায় আর তার বুক কেঁপে ওঠে। শেষ বাস চলে গিয়েছিল। আজ আবার তাকে অনেক কিলোমিটার হেঁটে বাড়ি যেতে হবে। মা অপেক্ষা করে থাকবেন, আর সে মায়ের প্রশ্ন থেকে বাঁচার জন্য কোনো মিথ্যে খুঁজবে, যেমনটা সে প্রতিবার করে। বৃষ্টি আরও বেড়ে যায়, মানুষ ছুটছে, গাড়িগুলো হর্ন বাজাচ্ছে, শহর নিজের গতিতে এগিয়ে চলেছে, কিন্তু আকাশ সেখানেই থমকে আছে, ঠিক সেখানেই থমকে আছে, যেন তার জীবনও ওই বাসের সাথেই চলে গেছে। তখনই তার নজর ফুটপাথের ধারে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধার ওপর পড়ে। বাতাসে তার ঠেলাগাড়িটি কাঁপছে, প্লাস্টিকের চাদর উড়ে গেছে এবং তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছে। আকাশ সেই ভয়কে চেনে, কারণ সে ভয় সে প্রতিদিন নিজের ভেতরে বাঁচে। কিছু না ভেবে, কোনো হিসেব না করে আকাশ নিজের একমাত্র জ্যাকেটটি খোলে এবং বৃষ্টির মধ্যে দৌড়ে যায়। সে সেই জ্যাকেট দিয়ে ঠেলাগাড়িটি ঢেকে দেয়। নিজে পুরোপুরি ভিজে যায়, কিন্তু তার মুখে শান্তি ছিল। সেই মুহূর্তে সে জানত না যে এই ছোট সিদ্ধান্তটি তার পুরো জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কখনো কখনো যখন সবকিছু হারিয়ে যায়, যখন বাস চলে যায় আর রাস্তা বন্ধ মনে হয়, তখনই ভাগ্য আমাদের সেখানেই থামিয়ে দেয়, যেখান থেকে এক নতুন গল্প শুরু হওয়ার কথা থাকে। বেঙ্গালুরুর বৃষ্টি সেই সন্ধ্যায় আরও উগ্র হয়ে উঠেছিল। আকাশ শর্মা বৃদ্ধার ঠেলাগাড়িটিকে দেওয়ালের পাশে সুরক্ষিতভাবে দাঁড় করিয়ে দিয়ে পিছিয়ে এল। তার আঙুলগুলো ঠান্ডায় অবশ হয়ে গিয়েছিল, শার্ট শরীরের সাথে লেপ্টে গিয়েছিল এবং দাঁতে দাঁত লেগে হালকা আওয়াজ হচ্ছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। বৃদ্ধার চোখ দিয়ে জল পড়ছিল, তিনি কাঁপানো গলায় বারবার তাকে দোয়া দিচ্ছিলেন। আকাশ শুধু মাথা নিচু করে হাসল, যেন সে কোনো বড় দয়া করেনি, বরং নিজের কর্তব্য পালন করেছে। এটি সেই কর্তব্য ছিল যা তার মা তাকে শিখিয়েছিলেন, যে নিজের কাছে কিছু না থাকলেও হৃদয় যেন খালি না থাকে। সে আবার বাসস্ট্যান্ডের দিকে ঘুরতেই রাস্তার ওপারে ট্র্যাফিকে আটকে থাকা একটি কালো ঝকঝকে গাড়ির ভেতরে বসা এক মহিলার নজর তার ওপর আটকে গেল। সেই মহিলা এই শহরের সেই হাতেগোনা ব্যক্তিত্বদের একজন ছিলেন, যাদের একটি সিদ্ধান্তে হাজার হাজার মানুষের রুজিরোজগার বদলে যেতে পারত। তার নাম ছিল অনন্যা সিং, একজন তরুণ প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও, যিনি খুব অল্প বয়সেই সাফল্যের চূড়া ছুঁয়েছিলেন। বাইরে থেকে তার জীবন অত্যন্ত গোছানো এবং শক্তিশালী মনে হতো, কিন্তু ভেতরে কোথাও এক নিস্তব্ধতা ছিল, যা প্রতিদিন আরও গভীর হচ্ছিল।
কাঁচের ওপারে বসে অনন্যা দেখলেন কিভাবে সেই যুবক কোনো আশা বা স্বার্থ ছাড়া এক অচেনা মানুষকে সাহায্য করছে। না তার কাছে ছাতা ছিল, না অতিরিক্ত জামা কাপড়, তবুও সে নিজে ভিজতে দ্বিধা করল না। এই শহরে মানুষ তখনই দাঁড়ায় যখন তারা বদলে কিছু পাওয়ার আশা করে, কিন্তু এই ছেলেটি আলাদা ছিল। অনন্যার হৃদয়, যা বছরের পর বছর শুধু পরিসংখ্যান, মিটিং আর মুনাফার মাঝে ধরফর করত, প্রথমবার অন্য কোনো কারণে দ্রুত স্পন্দিত হল। এদিকে আকাশ বাসস্ট্যান্ডে পৌঁছালে সে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এখন আর কোনো বাস আসবে না। সে দীর্ঘশ্বাস নিল এবং নিজেকে বোঝাল যে হেঁটে চলা কোনো নতুন কথা নয়। যেমনই সে রাস্তা পার হওয়ার জন্য পা বাড়াল, হঠাৎ তার পাশে সেই কালো গাড়িটি এসে থামল। কাঁচ নিচে নামল এবং এক শীতল কিন্তু সংযত কণ্ঠ শোনা গেল, ভেতরে বসো, আমিও ওই দিকেই যাচ্ছি। আকাশ এক মুহূর্তের জন্য থমকে গেল। সে এদিক ওদিক তাকালো, যেন এই আওয়াজ অন্য কারোর জন্য। সে ইতস্তত করল। তার জামাকাপড় ভিজে ছিল, জুতো কাদায় ভরা ছিল, এবং তার মনে হচ্ছিল সে এই পরিষ্কার পরিচ্ছন্ন দুনিয়ায় ফিট হবে না। সে ধীরে ধীরে মানা করার চেষ্টা করল, কিন্তু বৃষ্টি আরও বাড়ছিল এবং সেই কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। তর্ক করো না, ভেতরে বসো, শরীর খারাপ হয়ে যাবে। শেষ পর্যন্ত আকাশ হার মানল। গাড়ির দরজা বন্ধ হতেই বাইরের বৃষ্টি আর শব্দ একদম থেমে গেল। ভেতরে হালকা সুগন্ধ ছিল এবং এক অচেনা নিস্তব্ধতা। আকাশ সোজা হয়ে বসে রইল, যেন সে ভুল করে অন্য কারোর জীবনে চলে এসেছে। কিছু মুহূর্তের খামোশির পর তার পেটের হালকা আওয়াজ সেই নিস্তব্ধতাকে ভেঙে দিল। তার মুখ লজ্জায় নুয়ে পড়ল। অনন্যা কিছু না বলে পাশে রাখা খাবার তার দিকে বাড়িয়ে দিলেন। আকাশ প্রথমে মানা করল, তারপর ইতস্তত করে এক গ্রাস নিল। সেই এক গ্রাসের সাথে তার মনে হল যেন শুধু খিদে নয়, তার ক্লান্তিও একটু কমে গেছে। অনন্যা চুপচাপ তাকে দেখতে থাকলেন। সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে এই ছেলেটি শুধু গরিব নয়, এই ছেলেটি খুব ক্লান্ত, খুব একা, এবং তবুও এখনো ভেঙে পড়েনি। গাড়ি এগিয়ে চলল, আর দুই অচেনা মানুষ, যারা দুটি আলাদা জগতের ছিল, কিছুক্ষণের জন্য একই পথে চলতে শুরু করল। আকাশ আন্দাজও করতে পারেনি যে এই ছোট্ট সফর তার জীবনের সবথেকে বড় মোড়ের শুরু হতে চলেছে। বেঙ্গালুরুর রাস্তায় গাড়ি চুপচাপ এগিয়ে চলল। জানলার কাঁচে পড়া বৃষ্টির ধারাগুলো নিচে গড়িয়ে পড়ছিল এবং বাইরের পৃথিবী ঝাপসা হয়ে যাচ্ছিল। আকাশ শর্মা জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল, কিন্তু তার মন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছিল। কিছুক্ষণ আগেই সে ওই বাসস্ট্যান্ডে ভিজে কাপড়ে একা দাঁড়িয়েছিল, পকেটে গোনা কয়েকটা কয়েন আর হৃদয়ে ভারী ক্লান্তি নিয়ে। এখন সে এমন এক গাড়িতে বসে আছে যেখানে নিস্তব্ধতাও আলাদা রকমের। তার বারবার মনে হচ্ছিল যে এই সব কিছু খুব দ্রুত বদলে গেছে এবং সে এই বদলের জন্য তৈরি নয়। অনন্যা সামনে বসেছিলেন। তার নজর রাস্তার দিকে ছিল, কিন্তু মন পুরোপুরি সেখানে ছিল না। তিনি কিছু বলছিলেন না, শুধু মাঝে মাঝে আয়নায় পেছনে বসা সেই যুবকের ছায়া দেখে নিচ্ছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কেন তাকে গাড়িতে বসতে বললেন। হয়তো এজন্যে নয় যে সে গরিব ছিল, বরং এজন্যে যে সে সৎ ছিল। এই শহরে সততা সবথেকে দুর্লভ জিনিস হয়ে দাঁড়িয়েছে। আকাশের নীরবতায় তিনি কোনো কৃত্রিমতা দেখেননি, কোনো চালাকি নেই, শুধু এক ক্লান্ত মানুষকে দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর অনন্যা শান্ত স্বরে জিজ্ঞেস করলেন তার বাড়ি কোন দিকে। আকাশ একটু ইতস্তত করে বলল যে সে ইয়েলাহামকার দিকে থাকে। এটা বলতেই তার মনে হল দূরত্ব হয়তো বেশি হয়ে গেছে। সে তখনই জোর দিয়ে বলল যে যদি এই রাস্তা ঠিক না হয় তবে সে এখানেই নেমে যাবে। অনন্যা তার দিকে না তাকিয়েই শুধু বললেন যে ওই রাস্তাটি তারও। আকাশ মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিল, কিন্তু তার জড়তা পুরোপুরি টাটল না। গাড়ি একটি লাল সিগন্যালে থামল। বাইরে ট্রাফিকের আওয়াজ, ভেতরে হালকা নিঃশ্বাসের শব্দ। আকাশের মনে হঠাৎ তার মায়ের মুখ ভেসে উঠল। সে জানত যে এই সময় মা দরজার কাছে বসে থাকবেন, প্রতিটি শব্দের ওপর আশা নিয়ে। সে ভাবল যদি সে আজও দিল্লিতে পৌঁছায় তবে মা কিছু বলবেন না, শুধু চুপচাপ তার সামনে খাবার রেখে দেবেন, যেমনটা প্রতিবার করেন। এই চিন্তা তার বুকে এক হালকা যন্ত্রণা দিয়ে গেল। অনন্যা আকাশের দিকে তাকালেন এবং প্রথমবার জিজ্ঞেস করলেন সে কি কাজ করে। আকাশের মুখে এক হালকা হাসি এলো, যাতে কোনো তিক্ততা ছিল না, শুধু ক্লান্তি ছিল।
সে ধীরে ধীরে বলল যে এখন তার কাছে কোনো কাজ নেই, পড়াশোনা শেষ করেছে এবং চাকরি খুঁজছে। তার গলায় কোনো অভিযোগ ছিল না, শুধু সত্য ছিল। অনন্যা কিছু বললেন না, কিন্তু সেই সত্য তাকে ভেতর পর্যন্ত ছুঁয়ে গেল। এই বড় শহরে কত মানুষ হয়তো প্রতিদিন এই উত্তরের সাথেই ঘুম থেকে ওঠে আর ঘুমাতে যায়। কিছু দূরত্বে আকাশ গাড়ি থামানোর অনুরোধ করল। অনন্যা তক্ষুনি থামালেন। আকাশ নামার সময় এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে ধন্যবাদ জানাল। তার গলা নিচু ছিল, কিন্তু তাতে সততা ছিল। সে বলল যে আজ যদি এই গাড়ি না থামত, তবে হয়তো সে অনেকক্ষণ নিজেকে সামলাতে পারত না। এই বলে সে বৃষ্টির মধ্যে নেমে গেল এবং ধীরে ধীরে ভেজা রাস্তায় হেঁটে হেঁটে অন্ধকারে হারিয়ে গেল। অনন্যা গাড়ির ভেতর বসে তাকে চলে যেতে দেখতে থাকলেন। সেই যুবক ভিড়ে হারিয়ে গেল, কিন্তু তার ভেতরে কিছু রেখে গিয়েছিল। সেই রাতে প্রথমবার অনন্যা অনুভব করলেন যে তার নিজের দুনিয়া, যা উঁচু দেওয়াল আর সুরক্ষিত দরজায় ঘেরা ছিল, হয়তো খুব সংকীর্ণ ছিল। এবং বাইরে বৃষ্টিতে হেঁটে যাওয়া সেই যুবক তার সংগ্রাম সত্ত্বেও হয়তো তার চেয়েও বেশি খোলা বাতাসে শ্বাস নিচ্ছিল। তিনি তখন জানতেন না যে এই সাক্ষাৎ শুধু এক সংযোগ ছিল না, বরং এমন এক গল্পের শুরু ছিল যা ভবিষ্যতে দুজনের জীবনের মোড় বদলে দিতে যাচ্ছিল। পরের দিন সকালে বেঙ্গালুরু বৃষ্টির পরে ঠান্ডা বাতাসে জেগে উঠল। আকাশ পরিষ্কার ছিল, কিন্তু আকাশ শর্মার মনে তখনও কাল সন্ধ্যার আর্দ্রতা জমেছিল। সে অনেকক্ষণ ঘুমাতে পারেনি। কখনো তার গাড়ির ভেতরের নিস্তব্ধতা মনে পড়ত, কখনো সেই মহিলার শান্ত কণ্ঠ, আর কখনো তার মায়ের ক্লান্ত মুখ। সূর্য উঠতেই সে উঠে পড়ল। পুরনো ব্যাগে নিজের কাগজপত্র গুছিয়ে নিল, শার্টটিকে যতটা পারল ঠিক করল এবং বাইরে বেরোনোর সময় নোটিশ বোর্ডে টাঙানো সেই বিজ্ঞাপনটিকে আবার মনে করল, যাতে পরিষ্কার লেখা ছিল যে আজ নির্বাচনের শেষ দিন। এই চিন্তা তাকে ঘর থেকে বাইরে নিয়ে এসেছিল। ইলেকট্রনিক সিটির উঁচু ইমারতগুলো কাছে আসতে আসতে আরও ভারী মনে হতে লাগল। কাঁচ আর লোহা দিয়ে তৈরি সেই দুনিয়ায় পা রাখতেই আকাশের সেই পুরনো অনুভূতি হল, যেন সে অন্য কারোর জায়গায় চলে এসেছে। রিসেপশনের কাছে দাঁড়িয়ে থাকা সুরক্ষাকর্মীর নজর সবার আগে তার জুতোর উপর গেল, তারপর তার জামা কাপড়ের উপর এবং সবশেষে তার মুখের উপর। আকাশ বিনয়ের সাথে জানালো যে সে চাকরির জন্য এসেছে এবং আজ চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া। সুরক্ষাকর্মী ঘড়ির দিকে তাকালো এবং শীতল স্বরে বলল যে সময় প্রায় শেষ হয়ে গেছে এবং এমন অবস্থায় যারা আসে তাদের সাধারণত ভেতরে পাঠানো হয় না। আকাশ কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকল। সে ঘুরতেই সুমন চ্যাটার্জি সামনে দাঁড়িয়েছিল, সেই বন্ধু যে কখনো তার সাথে একই ক্লাসে বসত এবং এখন এখানেই মানব সম্পদ বিভাগে কাজ করছে। সুমনের চোখে বিস্ময়ও ছিল, আবার খুশিও। সে বেশি প্রশ্ন না করে আকাশের হাত ধরল এবং বলল যে এখনও সুযোগ বাকি আছে। আকাশ বুঝতেই পারল না যে পরিস্থিতি এত দ্রুত কিভাবে বদলে যাচ্ছে, কিন্তু সে চুপচাপ তার সাথে চলতে শুরু করল। পরীক্ষা কক্ষের ভেতরে শীতলতা ছিল, শুধু মেশিনের নয় বরং পরিবেশেরও। অনেক প্রার্থী আগে থেকেই বসেছিল, সবার জামাকাপড় পরিপাটি ইস্ত্রি করা, মুখে আত্মবিশ্বাসের স্তর জমে আছে। আকাশ সবার একপাশে গিয়ে বসে পড়ল। তার হাত হালকা কাঁপছিল, হয়তো সকালের ঠান্ডায় অথবা ভেতরের ভয়ে। যখন প্রশ্নপত্র তার সামনে রাখা হলো, তখন কোলাহল যেন হঠাৎ থেমে গেল। প্রশ্নগুলো কঠিন ছিল, কিন্তু তার কাছে নতুন ছিল না। এটি সেই দুনিয়া ছিল যেখানে সে সবসময় নিজেকে সুরক্ষিত মনে করত, যুক্তি আর সংখ্যার দুনিয়া। সে ক্রমাগত লিখে চলল, যেন সময়ের সাথে নয় বরং নিজের সাথে পাল্লা দিচ্ছে। যখন সে শেষ উত্তরটি পূরণ করল, তখন প্রথমবার তার ভেতরে এক হালকা তৃপ্তি নেমে এলো। বাইরে বেরোনোর সময় কেউ তার দিকে খেয়াল করেনি, না প্রশংসা, না কটাক্ষ। সে আবার সেই ভিড়ের অংশ হয়ে গেল। ওই ইমারতের সবথেকে উপরের তলায় অনন্যা সিং নিজের কক্ষে বসে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট দেখছিলেন। নামের তালিকার ওপর তার নজর চলতে চলতে একটি নামে গিয়ে থমকে গেল, আকাশ শর্মা। নম্বর ছিল অসাধারণ। তিনি ছবিটা খুললেন এবং এক মুহূর্তের জন্য যেন শ্বাস বন্ধ হয়ে গেল। সেই একই মুখ, সেই চোখ যা গত সন্ধ্যায় বৃষ্টির ভেজা রাস্তায় দেখেছিলেন। অনন্যা কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেন, কোনো ভাব প্রকাশ না করে। সেই মুহূর্তে তিনি পরিষ্কার বুঝতে পারলেন যে কিছু সাক্ষাৎ শুধু কাকতলীয় নয়,
নিচে কোথাও সেই ইমারতে আকাশ অজানা হয়ে বসেছিল, আর ওপরে অনন্যার ভেতরে এক নতুন প্রশ্ন জন্ম নিয়েছিল। এমন প্রশ্ন যা আগামী দিনগুলোতে দুজনের জীবনের মোড় বদলে দিতে চলেছিল। সকাল থেকে দুপুর কখন কেটে গেল আকাশ শর্মা জানতেই পারল না। নির্বাচন প্রক্রিয়ার পর তাকে অস্থায়ীভাবে প্রশাসনিক বিভাগে বসার জন্য বলা হয়েছিল। একটি সাধারণ টেবিল, পুরনো কম্পিউটার আর আশেপাশে এমন সব মুখ যাদের সাথে এখনও কোনো পরিচয় হয়নি। কেউ তার সাথে বেশি কথা বলছিল না। কিছু মানুষ তাকে শুধু একজন নতুন কর্মচারীর মতো দেখছিল, এবং কয়েকজনের নজরে এই প্রশ্ন স্পষ্ট ফুটে উঠছিল যে এই ছেলেটি এখানে পৌঁছালো কিভাবে। আকাশ সেই নজরে কান্না দিয়ে চুপচাপ সামনে রাখা নথিগুলো পড়তে লাগল, যেন প্রতিটি পাতার সাথে নিজেকে এই পরিবেশের অংশ করার চেষ্টা করছে। দুপুর গড়াতেই ভারী পায়ের আওয়াজ তার কাছে এসে থামল। আকাশ মাথা তুলতেই সামনে বিজয় খান্না দাঁড়িয়েছিল, বিভাগের বরিষ্ঠ ব্যবস্থাপক, সিনিয়র ম্যানেজার, যার চোখে অভিজ্ঞতার চেয়ে বেশি অধিকারের ঝলক ছিল। তিনি আকাশকে কোনো ভূমিকা ছাড়াই ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং তারপর টেবিলের ওপর মোটা ফাইলের স্তূপ রেখে দিলেন। তার গলা শান্ত ছিল, কিন্তু তাতে বিদ্রূপ লুকিয়েছিল। গত 5 বছরের পুরো পরিসংখ্যান আছে এই কাগজগুলোতে, আর এই ড্রাইভে যা আছে সব কিছু মিলিয়ে আজ বিকেল 5টার মধ্যে তৈরি চাই। একটি ভুলও হওয়া চলবে না। এই বলে তার ঠোঁটে এক হালকা হাসি এলো, যেন তিনি আগেই ফলাফল জানেন, এবং তিনি না থেমে এগিয়ে গেলেন। আকাশ কিছু মুহূর্ত ফাইলের দিকে তাকিয়ে থাকল। অগোছালো কাগজ, অসঙ্গত পরিসংখ্যান এবং সময়ের অভাব সব কিছু মিলিয়ে যে কাউকে ঘাবড়ে দিতে পারত। কিন্তু সে নিজেকে সামলে নিল। সে না অভিযোগ করল, না কারোর কাছে সাহায্য চাইল। সে জানত যে এখানে প্রতিটি প্রতিক্রিয়াকে যাচাই করা হয়। সে কম্পিউটার চালু করল এবং পরিসংখ্যানগুলো একে একে দেখতে লাগল। এই কাজ হাতে টাইপ করার ছিল না, বরং পুরো কাঠামোটিকে বোঝার ছিল। সে প্রথমে প্যাটার্নগুলো চিনল, তারপর পরিসংখ্যানগুলোকে নিজের পদ্ধতিতে সাজাল, যাতে সময় আর পরিশ্রম দুটোই বাঁচে। তার জন্য এটি বোঝা ছিল না, বরং এক ধাঁধা ছিল যা সমাধান করা সে বরাবরই জানত। সময় দ্রুত কাটতে লাগল। বাইরে রোদ হালকা হয়ে এসেছিল। যখন বিজয় খান্না পুনরায় ফিরলেন, তার হাতে চায়ের কাপ ছিল আর মুখে সেই একই আত্মবিশ্বাস। তিনি কিছু বলতে যাবেন, তার আগেই তার নজর কম্পিউটারে স্ক্রিনে আটকে গেল। সেখানে অগোছালো তথ্য ছিল না, বরং পরিষ্কার টেবিল এবং বোধগম্য বিশ্লেষণ দেখা যাচ্ছিল। বিজয় ফাইলগুলো তুলে দ্রুত উল্টে দেখলেন, কিন্তু তিনি কোনো ভুল পেলেন না। তার মুখের ভাব বদলে গেল। আকাশ শান্ত স্বরে জানাল যে মিলানো শেষ হয়েছে, এবং সে ভবিষ্যতের জন্য একটি সংক্ষিপ্ত বিশ্লেষণও যোগ করে দিয়েছে, যাতে পুনরায় এই সমস্যা না আসে। কিছু মুহূর্ত ঘরে নিস্তব্ধতা ছিল। বিজয় কিছু না বলে ফাইলগুলো নিয়ে সেখান থেকে চলে গেলেন। তার হাঁটার ধরন আর আগের মতো দৃঢ় ছিল না। আকাশ ফাইলগুলো গুছিয়ে রাখল এবং চেয়ারে হেলান দিল। তার ভেতরে না জয়ের অহংকার ছিল, না কাউকে ছোট করার আনন্দ। শুধু এক সন্তোষ ছিল যে সে নিজের কাজ সততার সাথে করেছে। সে আন্দাজও করতে পারেনি যেই শান্ত দুপুরটি তার জন্য এক নতুন পথও খুলে দিয়েছে, এবং এক লুকানো সংঘাতও। এটি কেবল শুরু ছিল। সামনের পথ এর চেয়েও অনেক বেশি কঠিন আর নির্ণায়ক হতে চলেছিল। বিকেল ধীরে ধীরে অফিসের ওপর নেমে আসছিল। দিনভরের দৌড়ঝাঁপের পর ইমারতের গতি কিছুটা কমে এসেছিল, কিন্তু ভেতরে কাজের চাপ তখনও বজায় ছিল। আকাশ শর্মা নিজের টেবিলে সোজা হয়ে বসেছিল। সামনে খোলা নথি, কম্পিউটারে অসম্পূর্ণ তালিকা, আর মনে একটাই কথা, তাকে এখানে টিকে থাকতে হবে, কোনো শোরগোল ছাড়াই, কাউকে কিছু প্রমাণ করার তাড়া ছাড়াই। চারপাশে নজর বদলাচ্ছিল, কোথাও কৌতূহল ছিল, কোথাও ঈর্ষা, কিন্তু আকাশ নিজেকে সেই সব থেকে আলাদা রেখেছিল। সে জানত এই জায়গায় শব্দের চেয়ে কাজ বেশি কথা বলে। ঠিক সেই সময়ে ইমারতের সব থেকে ওপরের তলায় অনন্যা সিং নিজের কক্ষে একা বসেছিলেন। দিনভরের মিটিংয়ের পর ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। তার সামনে খোলা রিপোর্টে অনেক নাম ছিল, কিন্তু তার নজর বারবার সেই একটি নামেই ফিরে আসছিল, আকাশ শর্মা। এই নাম এখন তার কাছে শুধু নম্বর বা যোগ্যতার প্রতীক হয়ে থাকেনি,
তার এটা ভেবে অবাক লাগছিল যে বছরের পর বছর নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা তিনি আজ কোনো একজন ব্যক্তিকে নিয়ে এত অস্থির কেন অনুভব করছেন। তিনি নিজের মনকে বোঝানোর চেষ্টা করলেন যে এটি নেহাতি এক পেশাদার কৌতূহল, কিন্তু ভেতরে কোথাও অন্য কিছু ছিল যাকে তিনি নাম দিতে পারছিলেন না। তিনি কম্পিউটারে সুরক্ষা ব্যবস্থার দৃশ্য সিসিটিভি খুললেন। এই ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন তলার দৃশ্য বদলাত। স্ক্রিনে অনেক অংশ এলো আর গেল। তারপর দৃশ্য প্রশাসনিক বিভাগে এসে থমকে গেল। আকাশ নিজের টেবিলে বসেছিল। তার চালচলনে না তাড়াহুড়ো ছিল, না কোনো লোক দেখানো ভাব। সে মন দিয়ে পড়ছিল, কিছু নোট বানাচ্ছিল, আর তারপর স্ক্রিনে কাজে লেগে যাচ্ছিল। কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা নেই, কোনো ফালতু ফোন নেই। অনন্যা দৃশ্যটি একটু বড় করলেন, শুধু এই কৌতূহলে যে তিনি তার মুখের ভাব বুঝতে পারেন কিনা। ঠিক সেই মুহূর্তে আকাশ হঠাৎ মাথা তুলল। হয়তো ছাদের মেশিনের হালকা শব্দ বা কোনো নড়াচড়া তার নজর কেড়েছিল। তার নজর ক্যামেরার দিকে গেল। তাতে কোনো চমক ছিল না, কোনো ভয় ছিল না, শুধু এক সাধারণ হাসি এলো, যেন সে কোনো না দেখা কর্মচারীকে এই ভরসা দিচ্ছে যে সে নিজের কাজ পুরোপুরি দায়িত্বের সাথে করছে। সে হালকা মাথা নাড়াল এবং তারপর না থেমে নিজের কাগজে ফিরে গেল। ওপরে বসা অনন্যা কিছু মুহূর্তের জন্য স্থির হয়ে গেলেন। তার ভেতরে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল এবং সাথে হালকা লজ্জা বা অস্বস্তিও, যেন তিনি নিজের সীমানা পার করে ফেলেছেন। তিনি তক্ষুনি স্ক্রিন বন্ধ করে দিলেন এবং চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। তিনি নিজের হৃদস্পন্দন পরিষ্কার শুনতে পাচ্ছিলেন। এই অনুভূতি তার জন্য নতুন ছিল এবং হয়তো এ কারণেই অস্বস্তিকর। তিনি জানতেন তাকে সাবধান হতে হবে, কারণ অধিকার আর অনুভূতির দুনিয়ার মাঝখানের রেখা খুব পাতলা হয়। বাইরে অন্ধকার ঘনাচ্ছিল এবং ভেতরে কোনো শব্দ ছাড়াই দুটি আলাদা জীবনের মধ্যে এক না বলা সম্পর্ক ধীরে ধীরে আকার নিচ্ছিল। সকালের সময় ছিল, কিন্তু অফিসের ভেতরে হাওয়া আগের চেয়ে ভারী মনে হচ্ছিল। আকাশ শর্মা যেমনই নিজের টেবিলে বসল, সে পরিষ্কার অনুভব করল যে পরিবেশ বদলে গেছে। সেই সব মানুষ যারা কিছুদিন আগে পর্যন্ত তাকে উপেক্ষা করত, এখন তারা তার ওপর প্রয়োজনের চেয়ে বেশি নজর দিচ্ছিল। কোথাও কৌতূহলী দৃষ্টি ছিল, কোথাও সন্দেহ, আর কোথাও না বলেই জ্বলন। আকাশ বুঝতে পারল যে বিগত দিনের কাজ এখন আর শুধু ফাইল পর্যন্ত সীমাবদ্ধ নেই। তার পরিশ্রম আলোচনার বিষয় হয়ে উঠেছে, এবং এই জায়গায় আলোচনা প্রায়ই বোঝা হয়ে দাঁড়ায়। সে নিজেকে সংযত রাখল, কম্পিউটার খুলল এবং সামনে রাখা নথিপত্রে মনোযোগ দেবার চেষ্টা করল। দিন বাড়ার সাথে সাথেই বিজয় খান্নার প্রভাব পরিষ্কার দেখা যেতে লাগল। তিনি আলাদা আলাদা বিভাগে ঘুরছিলেন, মিটিংয়ের অজুহাতে, পরামর্শের নামে। তার কথাগুলো সরাসরি ছিল না, কিন্তু প্রতি বাক্যে একটি সংকেত লুকানো ছিল যে নতুন ছেলের ওপর চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয়। অভিজ্ঞতা, প্রক্রিয়া আর শৃঙ্খলার মতো শব্দের আড়ালে আসল দুশ্চিন্তা ছিল নিজের দখল আলগা হয়ে যাওয়ার। ধীরে ধীরে এই চিন্তা অন্যদের কাছে পৌঁছতে লাগল। আকাশকে কেউ কিছু খুলে বলেনি, কিন্তু অনেক জরুরি তথ্য সময়ে পাওয়া গেল না। কিছু ফাইল বিনা কারণে আটকে গেল এবং ছোট ছোট কাজে প্রয়োজনের চেয়ে বেশি প্রশ্ন তোলা হতে লাগল। এই আক্রমণ খোলাখুলি ছিল না, বরং প্রতিদিনের ক্লান্তিকর কোষ্ঠীপাথর ছিল। আকাশ এটি অনুভব করল, কিন্তু এইবার সে শুধু সাহায্য চাইল না। সে যে নথিতে খামতি দেখল সেগুলোর সম্পর্কে সংক্ষেপে লিখে চাইল। যে প্রক্রিয়ায় জটিলতা ছিল সেগুলো বোঝার জন্য সে পুরনো রেকর্ড নিজে বের করল। সে জানত প্রতি প্রশ্নই ঝুঁকি, কিন্তু চুপ থাকা তার থেকেও বড় ঝুঁকি হয়ে দাঁড়াচ্ছিল। তার ভেতরে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল এই পরিষ্কার বোধ যে যদি সে এখনও পুরোপুরি পিছিয়ে থাকে তবে তাকে দুর্বল মনে করা হবে। বিকেল গড়াতেই একটি অভ্যন্তরীণ বৈঠক ডাকা হল। বিষয় ছিল একটি পুরনো প্রজেক্ট যা গত কয়েক মাস ধরে অসম্পূর্ণ পড়েছিল। ছড়িয়ে ছিটিয়ে থাকা ডেটা, আলাদা বিভাগের অসম্পূর্ণ দায়িত্ব আর সময়ের ক্রমাগত বাড়তে থাকা অভাব, এই সব কিছু মিলে সেটিকে প্রায় অসম্ভব করে তুলেছিল। অনেক বরিষ্ঠ কর্মচারী ওই ফাইলের নাম শুনলেই নজর ফিরিয়ে নিচ্ছিলেন। বিজয় খান্না সেই ফাইলটি টেবিলের ওপর রাখলেন এবং বললেন, যদি কেউ এটি সামলানোর দায়িত্ব নিতে চায়
তবে সামনে আসুক। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। কেউই এমন বোঝা নিজের কাঁধে নিতে প্রস্তুত ছিল না। কিছু মুহূর্তের খামোশির পর আকাশ হাত তুলল। তার গলা শান্ত ছিল, কিন্তু এইবার তাতে হালকা দৃঢ়তা ছিল। সে বলল যে সেই কাজ করার চেষ্টা করবে, শর্ত একটাই, তাকে পুরো তথ্য আর নির্দিষ্ট সময়সীমা পরিষ্কারভাবে জানিয়ে দিতে হবে। কিছু মুখে বিস্ময় ছিল, কিছু মুখে চাপা উপহাস। বিজয় খান্নার ঠোঁটে সেই পরিচিত হাসি এলো, যাতে চ্যালেঞ্জও ছিল এবং এই আশাও যে এই ছেলেটি এবার নিজেই ফেঁসে যাবে। তিনি বেশি আলোচনা না করে অনুমতি দিয়ে দিলেন, যেন এই সিদ্ধান্ত আগে থেকেই ঠিক ছিল। বৈঠক শেষ হল এবং আকাশ ফাইল নিয়ে নিজের টেবিলে ফিরে এলো। সে জানত এটি শুধু একটি প্রজেক্ট নয়, বরং তার বোধশক্তি, ধৈর্য আর আত্মবিশ্বাসের পরীক্ষা। সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, দীর্ঘ শ্বাস নিল এবং তারপর কাজে লেগে পড়ল। বাইরে ধীরে ধীরে অন্ধকার ঘনাচ্ছিল। ওপরে কোথাও অনন্যা সিং এই বৈঠকের খবর পেয়ে গিয়েছিলেন। তিনি কোনো আদেশ দেননি, কোনো হস্তক্ষেপ করেননি। তিনি শুধু দেখতে চেয়েছিলেন চাপের মুখে আকাশ ভেঙে পড়ে নাকি নিজের সীমানা ছাড়িয়ে যাওয়ার সাহস দেখায়। সেই নিস্তব্ধ সন্ধ্যায় আরও একটি কঠিন অধ্যায় কোনো শোরগোল ছাড়াই শুরু হয়ে গিয়েছিল। রাত গভীর হতে চলেছিল এবং পুরো অফিস প্রায় খালি হয়ে গিয়েছিল। কিন্তু আকাশ শর্মার টেবিলের ওপর তখনও আলো জ্বলছিল। সামনে খোলা ফাইল, ছড়ানো কাগজ আর কম্পিউটারের স্ক্রিনে জ্বলতে থাকা অসম্পূর্ণ পরিসংখ্যান তার ক্লান্ত মুখকে আরও গম্ভীর করে তুলছিল। দিনভরের চুপচাপ সহ্য করা অবহেলা আর এখন এই অসম্ভব মনে হওয়া কাজের বোঝা, দুটো মিলে তার ভেতরে এক অদ্ভুত চাপ তৈরি করছিল। তবুও আজ তার চোখে ঘাবড়ানোর চেয়ে এক স্থবিরতা ছিল। সে বুঝে গিয়েছিল যে এই রাত শুধু পরিশ্রমের নয়, বরং সিদ্ধান্তের। ডেটাতে অসঙ্গতি পরিষ্কার দেখা যাচ্ছিল। আলাদা আলাদা বিভাগের রিপোর্ট একে অপরের সাথে মিলছিল না এবং অনেক জায়গায় পুরনো পরিসংখ্যান পরীক্ষা না করেই এগিয়ে দেওয়া হয়েছিল। আকাশ নিজেকে থামিয়ে একটি একটি অংশকে আলাদা করল। সে স্থির করল যে তাড়াহুড়ো করে কিছু জোড়ার চেয়ে ভালো হল গোড়ায় যাওয়া। মধ্যরাতের আশেপাশে তার চোখ ভারী হয়ে আসছিল, তাই সে চেয়ারে হেলান দিয়ে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বসল। সেই নিস্তব্ধতায় তার মায়ের কথা মনে পড়ল যে, যখন রাস্তা গুলিয়ে যায় তখন আগে নিজেকে সামলাও। গভীর নিঃশ্বাস নিয়ে সে আবার কাজে লেগে পড়ল। ধীরে ধীরে এক পরিষ্কার ছবি ফুটে উঠতে লাগল। সমস্যা সাম্প্রতিক ছিল না, বরং অনেক আগে নেওয়া কিছু সিদ্ধান্তে ছিল, যা পর্যালোচনা ছাড়া এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যদি সে সত্য সামনে আনে, তবে কিছু বড় আধিকারিকের কাজের ওপর প্রশ্ন উঠবে। এই চিন্তা তাকে কিছু মুহূর্তের জন্য থামিয়ে দিল। তার ভেতরে ভয় ছিল, কিন্তু তার চেয়ে বড় ছিল এই বোধ যে অসম্পূর্ণ সত্য পেশ করা নিজের এবং নিজের কাজের সাথে প্রতারণা হবে। সে ঝুঁকি নেওয়ার মনস্থির করল এবং পুরো কাঠামোটি নতুন করে তৈরি করতে লাগল। রাতের নিস্তব্ধতায় হঠাৎ সে অনুভব করল যে অন্য কেউ সেখানে আছে। ঘুরে দেখতেই সে অনন্যা সিংকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখল। তার মুখে সেই শান্ত ভাব ছিল, যাতে না প্রশংসা ধরা পড়ছিল না বিরক্তি। তিনি তার স্ক্রিনের দিকে দেখলেন এবং সংক্ষেপে জিজ্ঞেস করলেন এখন পর্যন্ত কি বুঝতে পেরেছে। আকাশ কোনো রকম রাগঢাক ছাড়া পরিষ্কার শব্দে পুরো পরিস্থিতি বোঝাল এবং ইহাও বলল যে যদি তার মূল্যায়ন ভুল হয় তবে দায়িত্ব তারই হবে। অনন্যা মন দিয়ে শুনলেন এবং শুধু এইটুকু বললেন যে তিনি জানেন, কিন্তু যদি এটি সঠিক হয় তবে একে লুকিয়ে রাখা আরও বড় ক্ষতি হবে। তিনি তাকে কাজ চালিয়ে যাওয়ার ইশারা করলেন এবং চুপচাপ সেখান থেকে চলে গেলেন। তিনি চলে যাওয়ার পর আকাশের মনে হল যেন তার ভেতরের বোঝায় একটু হালকা হয়েছে। ভয় পুরোপুরি শেষ হয়নি, কিন্তু এখন তা তাকে আটকাচ্ছিল না। ভোরের কাছাকাছি যখন আকাশ হালকা নীল হতে শুরু করল, সে নতুন কাঠামোটি সম্পূর্ণ করল। এটি নিখুঁত ছিল না, কিন্তু সৎ ছিল। সে ফাইলটি সুরক্ষিত করল এবং জানলার কাছে গিয়ে বাইরে তাকিয়ে উদীয়মান সকালকে দেখল। শহর জাগছিল, আর তার সাথে তার ভেতরেও কিছু বদলে গিয়েছিল। সে জানত আগামী দিন কঠিন হবে, প্রশ্ন উঠবে আর হয়তো বিরোধিতাও হবে,
কিন্তু এই রাত তাকে শিখিয়ে দিয়েছিল যে এখন সে শুধু পরিস্থিতির মোকাবিলা করছে না, বরং তাদের দিশা দেওয়ার চেষ্টা করছে। সকালের আলো ছড়িয়ে পড়তেই কার্যালয়ে কর্মচাঞ্চল্য শুরু হয়ে গিয়েছিল। আকাশ শর্মা সময়ের আগেই পৌঁছে গিয়েছিল। রাতের ক্লান্তি তার মুখে পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু চোখে এখন আর সেই জড়তা ছিল না যা আগে থাকত। সে জানত যে আজকের বৈঠক তার কাজের পরীক্ষা হবে। এটি কেবল একটি প্রজেক্ট নিয়ে আলোচনা ছিল না, বরং এটি ছিল সেই মুহূর্ত যা ঠিক করে দেবে যে তাকে শোনা হবে নাকি আগের মতো উপেক্ষা করা হবে। সে তার ফাইলগুলো গুছিয়ে নিল এবং শান্ত মনে বৈঠক কক্ষে প্রবেশ করল। বৈঠক শুরু হতেই পরিবেশ ভারী হয়ে উঠল। বরিষ্ঠ আধিকারিকরা নিজ নিজ জায়গায় ছিলেন এবং বিজয় খান্না পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সামনে দাঁড়িয়েছিল। সে সেই পুরনো কাঠামোটি স্ক্রিনে রেখে বলল যে সমস্যা সীমিত এবং কিছু ছোটখাটো সংশোধনের মাধ্যমে পরিস্থিতি সামলানো সম্ভব। তার গলায় সেই একই ভরসা ছিল যেন সবকিছু নিয়ন্ত্রণে আছে। আকাশ চুপচাপ শুনতে থাকল। তার হাত দুটি পরস্পরের সাথে জড়ানো ছিল এবং হৃদস্পন্দন ছিল দ্রুত, কিন্তু সে নিজেকে স্থির রাখল। বিজয় তার কথা শেষ করতেই ঘরে এক গভীর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। অনন্যা সিং নজর তুললেন এবং কোনো ভূমিকা ছাড়াই বললেন যে যদি কারোর কাছে আলাদা কোনো দৃষ্টিভঙ্গি থাকে তবে সে যেন তা সামনে রাখে। এই সংকেত পরিষ্কার ছিল। আকাশ উঠে দাঁড়াল। তার পদক্ষেপ ভারী ছিল, কিন্তু গলায় জড়তা ছিল না। সে কারোর ওপর সরাসরি অভিযোগ না এনে তথ্যগুলো সামনে রাখল। সে দেখাল যে বর্তমান পরিকল্পনা আসল সমস্যাকে স্পর্শ করছে না এবং কিভাবে পুরনো সিদ্ধান্তগুলোর উপেক্ষা আজকের পরিস্থিতিকে জটিল করে তুলেছে। স্ক্রিনে পরিসংখ্যান বদলে গেল, গ্রাফ সামনে এলো এবং ঘরের পরিবেশ ধীরে ধীরে কঠোর হতে শুরু করল। কিছু মুখে অস্বস্তি ফুটে উঠল, কেউ কেউ নজর সরিয়ে নিল। বিজয় খান্না মাঝপথে বাধা দিয়ে বললেন যে এই পদ্ধতি ঝুঁকিপূর্ণ এবং কোম্পানি এমন পরীক্ষা নিরীক্ষা করতে পারে না। আকাশ এই প্রথমবার মাথা না নুইয়ে জবাব দিল। তার গলা উঁচু ছিল না, আক্রমণাত্মকও ছিল না, কিন্তু তাতে স্পষ্টতা ছিল। সে বলল যে ঝুঁকি সত্যকে লুকিয়ে রাখার মধ্যে বেশি এবং অসম্পূর্ণ সমাধান ভবিষ্যতে আরও বড় ক্ষতি করবে। এটি শুনে বিজয় ঠোঁট কামড়ে ধরলেন এবং হাতের কলমটি জোরে চেপে ধরলেন। তার চোখে রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না। অনন্যা ফাইল বন্ধ করলেন এবং শান্ত কিন্তু নির্ণায়ক স্বরে বললেন যে কোম্পানি অসম্পূর্ণ সমাধানের সাথে এগোবে না। যদি পরিবর্তন জরুরি হয় তবে সেই রাস্তাই অপনয়া বা অবলম্বন করা হবে। এই সিদ্ধান্ত কোনো ব্যক্তির পক্ষে ছিল না, বরং কাজের পক্ষে ছিল, কিন্তু বার্তা স্পষ্ট ছিল। আকাশকে প্রজেক্টে এগিয়ে যাওয়ার এবং নতুন কাঠামোটি কার্যকর করার দায়িত্ব দেওয়া হল। ঘরে বসা অনেক মানুষের জন্য এটি ছিল অপ্রত্যাশিত। বিজয় খান্নার নীরবতা ছিল সেই হারের মতো যা শব্দে স্বীকার করা যায় না। বৈঠক শেষ হল এবং মানুষ ধীরে ধীরে বাইরে বেরোতে লাগল। আকাশ কিছু মুহূর্ত নিজের জায়গায় বসে রইল। সে নিজের ওপর বিশ্বাস করতে পারছিল না যে সে গলা উঁচু না করে, কারুর সাথে না ঝগড়া করে নিজের কথা রেখে দিয়েছে। অনন্যা বাইরে যেতে যেতে থামলেন এবং শুধু এইটুকু বললেন যে এটি শেষ নয়, বরং শুরু। তারপর তিনি চলে গেলেন। দিনের বাকি ঘণ্টাগুলো আকাশের জন্য অদ্ভুত ছিল। এখন মানুষ তাকে উপেক্ষা করছিল না। কেউ প্রশ্ন করছিল, কেউ সহযোগিতার প্রস্তাব দিচ্ছিল, আর কেউ দূর থেকে তাকে মেপে দেখছিল। সন্ধ্যায় অফিস থেকে বেরোনোর সময় আকাশের দিকে তাকাল। শহর সেই একই ছিল, রাস্তাগুলো একই ছিল, কিন্তু তার ভেতরে কিছু স্থায়ীভাবে বদলে গিয়েছিল। সে জানত যে একটি বৈঠক দিয়ে সবকিছু বদলানো যায় না এবং সামনের রাস্তা সহজ হবে না। বিরোধ আসবে এবং চাপও বাড়বে, কিন্তু আজ সে এটা বুঝে গিয়েছিল যে চুপ থাকা আর তার পথ নয়। এই দিনটি কোনো অলৌকিক কিছু ছিল না, শুধু একটি দৃঢ় পদক্ষেপ ছিল যা আগত সংঘর্ষের ভিত্তি স্থাপন করে দিয়েছিল। বৈঠকের পরের দিনটি ওপর থেকে শান্ত দেখাচ্ছিল, কিন্তু ভেতর ভেতর অফিসের পরিবেশ বদলে গিয়েছিল। আকাশ শর্মা নিজের টেবিলে বসে কাজ করছিল এবং সে পরিষ্কার অনুভব করতে পারছিল যে এখন নজর তার উপর থেকে এড়িয়ে যাচ্ছে না, বরং তার উপর থমকে যাচ্ছে। কিছু সহকর্মী কথা বাড়ানোর বাহানায় কাছে আসছিল, আবার কেউ কেউ এমনও ছিল যারা কিছু না বলে দূরত্ব বজায় রাখছিল। এটি সম্মান ছিল না এবং সরাসরি শত্রুতাও ছিল না, এটি ছিল এক ধরনের পরখ। এটি দেখার চেষ্টা যে সে চাপের মুখে কেমন প্রতিক্রিয়া দেয়।
আকাশ বুঝে গিয়েছিল যে খোলাখুলি কথা বলার পর এখন চুপচাপ কাজ করাও এক ধরনের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। বিজয় খান্না সেদিন অস্বাভাবিকভাবে শান্ত ছিলেন। বৈঠক শেষ হতেই তিনি নিজের কেবিনে চলে গেলেন এবং দীর্ঘক্ষণ বাইরে বেরোলেন না। এই নীরবতা স্বাভাবিক ছিল না, বরং ভেতর ভেতর চলা কোনো পরিকল্পনার ইঙ্গিত ছিল। আকাশ বিষয়টি উপেক্ষা করেনি, কিন্তু সে নিজেকে তাতে জড়িয়েও পড়তে দেয়নি। সন্ধ্যার দিকে সে একটি ইমেল পেল, যাতে প্রজেক্টের সময়সীমা কোনো আলোচনা ছাড়াই বদলে দেওয়া হয়েছিল। সময় বাড়ানো হয়েছিল, কিন্তু সাথে সাথে কাজের দায়িত্বও চুপচাপ বাড়িয়ে দেওয়া হয়েছিল। এটি কোনো স্বস্তি ছিল না, বরং কাজের ভার নতুন পদ্ধতিতে তার কাঁধে রাখা হচ্ছিল। আকাশ কোনো অভিযোগ করল না। সে ইমেলের উত্তর সংক্ষেপে দিল, নতুন কাজ বিভাজন তৈরি করল এবং নিজের অগ্রাধিকারগুলো পরিষ্কার লিখে নিল। সে জানত যে আবেগপ্রবণ প্রতিক্রিয়া হবে সেই ভুল যার জন্য অপেক্ষা করা হচ্ছে। দেরি সন্ধ্যা পর্যন্ত সে একটানা কাজ করে চলল। এরই মধ্যে সে অনুভব করল যে কিছু জরুরি ফাইল এবং তথ্য সময়ে আদান প্রদান করা হচ্ছে না। এটি কাকতালীয় ছিল না, এটি চাপ দেওয়ার আরও একটি উপায় ছিল। সে কারোর দিকে আঙুল না তুলে লিখিতভাবে তথ্য চাইল এবং প্রতিটি যোগাযোগ সুরক্ষিত রাখতে শুরু করল। বাড়ি ফেরার সময়, রাস্তায় চলার সময় তার পদক্ষেপ ভারী ছিল। এই ক্লান্তি শুধু শরীরের ছিল না, বরং দায়িত্বের ছিল। তার মায়ের কথা মনে পড়ল, যে সঠিক পথ প্রায়ই একাকী হয়। সেই রাতে তার ঘুম আসতে দেরি হল। মনে প্রশ্ন ঘুরতে থাকল যে সে কি এই সব কিছু সামলাতে পারবে কিনা। কিন্তু সেই অস্থিরতার মাঝে একটি কথা পরিষ্কার হতে থাকল, সে পিছিয়ে যেতে চায় না। ভয় ছিল, কিন্তু এখন সেই ভয় তাকে আটকাচ্ছিল না। পরের দিন অফিসে পরিবেশ আরও কঠোর হয়ে গেল। কিছু প্রক্রিয়া হঠাৎ বদলে দেওয়া হলো, কিছু অনুমতি আটকে যেতে লাগল। আকাশ এখন এটি পুরোপুরি বুঝতে পেরেছিল যে এই সব কিছু একটি সুচিন্তিত পরীক্ষা। দেখা হচ্ছিল যে সে কত দূর পর্যন্ত টিকে থাকতে পারে। সে নিজেকে আরও সুসংগঠিত করল। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বার্তা এখন ভেবেচিন্তে পাঠানো হচ্ছিল। সে জানত যে একটি সামান্য ভুলও তার এখন পর্যন্ত করা পরিশ্রমের ওপর প্রশ্ন তুলে দিতে পারে। অনন্যা সিং এই সব কিছুর ওপর সরাসরি কোনো মন্তব্য করেননি, কিন্তু আকাশের এটি আভাস ছিল যে তিনি সব কিছু দেখছেন। তার নীরবতায় সমর্থনও লুকিয়ে থাকতে পারত, আবার সতর্কতাও। এই অনিশ্চয়তাই আকাশকে আরও সতর্ক করে তুলছিল। সন্ধে নামতে নামতে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু ভেতরে কোথাও এক দৃঢ়তা জন্ম নিয়েছিল। এই লড়াই এখন শুধু একটি প্রজেক্টে সীমাবদ্ধ ছিল না, এটি তার আত্মসম্মান এবং তার পরিচয়ের লড়াই হয়ে উঠেছিল। অফিস থেকে বেরোনোর সময় সে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে পেছনে ফিরে দেখল। সেই একই ইমারত, সেই একই আলো, কিন্তু এখন সে নিজেকে আগের মতো অনুভব করছিল না। সামনে রাস্তা সহজ ছিল না, হয়তো আরও কঠিন দিন আসতে চলেছিল, কিন্তু এই রাস্তায় চলার সিদ্ধান্ত সে নিজেই নিয়েছিল। এবং যখন সিদ্ধান্ত নিজের হয়, তখন ভয় ধীরে ধীরে পেছনে ছুটতে থাকে। ভোরের শুরুটাই ছিল কিছু আলাদা। আকাশ শর্মা যেমনই অফিসে পৌঁছাল, তার মনে হলো পরিবেশ স্বাভাবিক নয়। মানুষ তাকে দেখে হঠাৎ চুপ হয়ে যাচ্ছিল। কিছু নজর তখনই অন্যদিকে ঘুরে যাচ্ছিল। এটি সেই নীরবতা ছিল না যা সে আগে অনুভব করেছিল। এটি ছিল ভারী, প্রশ্ন আর অভিযোগে ভরা। নিজের টেবিল পর্যন্ত পৌঁছতেই তার নজর একটি ইমেলের উপর পড়ল, যাতে অনেক বরিষ্ঠ আধিকারিককে একসাথে যুক্ত করা হয়েছিল। বিষয়বস্তু ছিল ছোট, কিন্তু তার প্রভাবে হৃৎস্পন্দন বেড়ে গেল। প্রজেক্টে গুরুতর ত্রুটি। আকাশ ইমেলটি খুলল এবং প্রতিটি লাইনের সাথে তার ভেতরের অস্থিরতা গভীর হতে থাকল। ইমেলে লেখা ছিল যে নতুন কাঠামোর কারণে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট সময়ে আদান প্রদান করা সম্ভব হয়নি, যার ফলে ক্লায়েন্টের সাথে হওয়া বৈঠক প্রভাবিত হয়েছে। শব্দগুলোকে এমনভাবে বেছে নেওয়া হয়েছিল যেন এই ত্রুটি পুরোপুরি আকাশের গাফিলতির ফল। সে জানত যে এটি সত্য নয়। রিপোর্ট সময়ে তৈরি ছিল, কিন্তু চূড়ান্ত অনুমোদন, অ্যাপ্রুভাল, জানত বুঝেই আটকে রাখা হয়েছিল। তবুও সে এটাও বুঝত যে লেখা শব্দ প্রায়ই সত্যের চেয়ে বেশি প্রভাবশালী হয়। সেই মুহূর্তে সে অনুভব করল যে সংঘাতের আশঙ্কা ছিল তা এখন সামনে চলে এসেছে। কিছুক্ষণ পরেই একটি জরুরি বৈঠক ডাকা হল। ঘরে পা রাখতেই তার মনে হল যেন প্রতিটি নজর তার উপর আটকে আছে। বিজয় খান্না সামনে বসেছিল, মুখে দায়িত্বের মুখোশ আর চোখে এক শীতল আত্মবিশ্বাস। সে বলতে শুরু করল। গলায় উদ্বেগের অভিনয় ছিল,
সে বলল যে নতুন কাঠামোয় তাড়াহুড়ো করা হয়েছে এবং অভিজ্ঞতার অভাবের কারণে প্রক্রিয়ায় ফাটল ধরেছে। কথাগুলো এত দ্রুত এগিয়ে চলল যে আকাশ মাঝখানে কথা বলার সুযোগই পেল না। পরিবেশ ধীরে ধীরে তার বিরুদ্ধে তৈরি করা হচ্ছিল। আকাশ চুপ থাকল, কিন্তু এইবার তার নীরবতার দুর্বলতা ছিল না। সে জানত যদি সে আবেগে ভেসে মাঝপথে কথা বলে তবে সেই গল্পই মজবুত হবে যা আগে থেকেই তৈরি করা হয়েছে। যখন সে কথা বলার সুযোগ পেল, সে গলা উঁচু না করে পরিষ্কার আর সরাসরি শব্দে নিজের কথা রাখল। সে জানালো রিপোর্ট কখন তৈরি হয়েছিল, কোন তারিখে অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল এবং কত সময় পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। সে কারোর ওপর সরাসরি অভিযোগ আনল না, শুধু তথ্যগুলোকে ক্রমে সাজিয়ে রাখল। ঘরে শোরগোল পড়ে গেল। কিছু মানুষ কাগজ উল্টাতে লাগল, কেউ একে অপরের দিকে তাকাতে লাগল। বিজয় খান্না পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন এবং বললেন যে প্রক্রিয়ায় বিভ্রান্তি ছিল এবং দায়িত্ব ভাগাভাগি করা ছিল। কিন্তু এখন কথা শুধু বিভ্রান্তির ছিল না। আকাশ প্রথমবার সবার সামনে এটি দেখিয়ে দিয়েছিল যে সে তার কাজের হিসেব রাখে এবং চাপের মুখেও তথ্য থেকে পিছিয়ে যায় না। অনন্যা সিং এখন পর্যন্ত শান্ত বসেছিলেন। তিনি উভয় পক্ষকে শুনলেন এবং ঘরে এক গভীর নিস্তব্ধতা ছেয়ে গেল। এই নিস্তব্ধতা ছিল কোনো ফলাফলের আগের। অনন্যা শেষে বললেন যে পুরো বিষয়টি বিস্তারিত পর্যালোচনা করা হবে এবং তদন্ত ছাড়া কারোর ওপর দোষ চাপানো হবে না। এই সিদ্ধান্ত আকাশের জন্য কোনো প্রকাশ্য জয় ছিল না, আর না ছিল তার হার, কিন্তু এটি গল্পের মোড় বদলে দিয়েছিল। বৈঠক শেষ হল এবং মানুষ ধীরে ধীরে বাইরে বেরোতে লাগল। কিছু মুখে অসন্তোষ ছিল, কেউ হতাশ। বিজয় খান্নার নজর আকাশের সাথে ধাক্কা খেল। সেই নজরে সতর্কতা পরিষ্কার ছিল, এই সংগ্রাম এখনও শেষ হয়নি। নিজের টেবিলে ফেরার পথে আকাশ প্রথমবার অনুভব করল যে এখন সে শুধু একজন কর্মচারী নয়, তার প্রতিটি ভুল আর প্রতিটি সিদ্ধান্ত এখন বড় পরিসরে দেখা হবে। চাপ বেড়ে গিয়েছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা আরও মজবুত হয়ে গিয়েছিল। সে বুঝতে পেরেছিল যদি সে এখন পিছিয়ে যায় তবে সারা জীবনের জন্য সে তেমনই হয়ে যাবে যাকে সহজে দোষারোপ করা যায়। সেদিন সে অনেক রাত পর্যন্ত অফিসে বসেছিল, কাজ করার জন্য নয়, বরং সামনের পথের কথা ভাবার জন্য। এই সংকট শুধু একটি বাধা ছিল না, এটি ছিল তাকে পরখ করার উপায়। সন্ধ্যায় বাইরে বেরোনোর সময় সে দীর্ঘশ্বাস নিল। ভয় এখনও ছিল, কিন্তু তার সাথে একটি পরিষ্কার বোধও ছিল। রাস্তা কঠিন, কিন্তু এই রাস্তাই তাকে এগিয়ে নিয়ে যাবে। সে জানত এখন তার পরীক্ষা শুধু পরিশ্রম দিয়ে নয়, বরং ধৈর্য, বুদ্ধিমত্তা এবং সঠিক সময়ে সঠিক কথা বলার ক্ষমতা দিয়ে হতে চলেছে। পরের কয়েকদিন আকাশের জন্য অস্বাভাবিকভাবে শান্ত ছিল, কিন্তু এই শান্তি কোনো আগত ঝড়ের মতো ভারী ছিল। অভ্যন্তরীণ তদন্তের আদেশের পর পুরো অফিসের পরিবেশ বদলে গিয়েছিল। মানুষ আগের মতো খোলামেলা কথা বলছিল না, কথাবার্তা সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং প্রত্যেকে নিজের কাজে প্রয়োজনের চেয়ে বেশি ডুবেছিল। আকাশ এটি ভালোভাবেই বুঝছিল যে এই তদন্ত কেবল কাগজের নয়, বরং ভরসা, উদ্দেশ্য আর চরিত্রের পরীক্ষা। সে চুপচাপ নিজের কাজে লেগে থাকল, প্রতিটি ফাইল, প্রতিটি তারিখ আর প্রতিটি সিদ্ধান্তকে মনে মনে ঝালিয়ে নিতে থাকল, যেন আগত প্রশ্নগুলোর জন্য নিজেকে প্রস্তুত করা যায়। যখন তদন্ত কমিটি তাকে ডাকল, তার ভেতরে হালকা একটু ঘাবড়ানি অবশ্যই হল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ঘরে বসতেই সে দেখল সামনে সেই নথিগুলোই খোলা ছিল, সেই সময়রেখা এবং সেই অনুমোদনগুলো যেগুলোর কথা সে আগে বলেছিল। প্রশ্নগুলো সরাসরি ছিল, কিন্তু তাদের পেছনের উদ্দেশ্য ছিল গভীর। আকাশ কোনো ঘোরানো কথা না বলে উত্তর দিল। সে তাই বলল যা সত্য ছিল, না কম না বেশি। সেই মুহূর্তে সে অনুভব করল যে এই সময় তার সবথেকে বড় সাহারা তার সততাই। যেমন যেমন তদন্ত এগিয়ে চলল, এমন কিছু ইমেল আর অনুমোদনের অনুরোধ সামনে এলো যেগুলোকে আগে উপেক্ষা করা হয়েছিল। সেই নথিগুলোতে দেরি পরিষ্কার দেখা যাচ্ছিল, এবং এই দেরি কারিগরি ছিল না, বরং মানবিক সিদ্ধান্তের ফল ছিল। ধীরে ধীরে পুরো ছবি পরিষ্কার হতে লাগল। এটি কোনো একজন ব্যক্তির ভুল ছিল না, বরং পরিকল্পিতভাবে তৈরি করা একটি নীরবতা ছিল, যাতে দায়িত্বগুলোকে ঝাপসা করে দেওয়া হয়েছিল। আকাশ এখন সেই নীরবতার কেন্দ্রে নয়, বরং তার বাইরে দাঁড়িয়ে দেখা দিল। যখন বিজয় খান্নাকে আবার ডাকা হল, তার আত্মবিশ্বাস আগের মতো ছিল না। তার উত্তর এখন আর সরাসরি রইল না, শব্দগুলো গোল ঘুরতে লাগল, আর এটাই সবথেকে বেশি নজর কাড়ছিল।
ঘরে উপস্থিত মানুষরা এটি পরিষ্কার অনুভব করতে পারল যে বিষয়টি যতটা সহজ দেখানো হয়েছিল ততটা ছিল না। তদন্ত কমিটি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সময় চাইল এবং বৈঠক শেষ করল। সেই সন্ধ্যা আকাশ অনেক রাত পর্যন্ত নিজের ডেস্কে বসেছিল। তার মনে হচ্ছিল সত্য এখন সামনে আসতে চলেছে, কিন্তু তার সাথে সাথে আরও একটি প্রশ্ন মনে জাগছিল। যদি সবকিছু পরিষ্কার হয়ে যায় তবে কি সে আগের মতোই কাজ করতে পারবে? সম্পর্কগুলো কি আগের মতো থাকবে? প্রথমবার সে অনুভব করল যে সত্য জয় তো এনে দিতে পারে, কিন্তু তার নিজের একটি দামও দিতে হয়। পরের দিন অফিসিয়াল রিপোর্ট প্রকাশ হল। তাতে পরিষ্কার লেখা ছিল যে প্রক্রিয়ায় হওয়া দেরি জানত বুঝেই করা হয়েছিল এবং আকাশের ভূমিকা কেবল বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ ছিল। তার দিক থেকে কোনো গাফিলতি পাওয়া যায়নি। এটি পড়তেই তার ভেতরে স্বস্তির একটি ঢেউ খেলে গেল, কিন্তু তার সাথে এক অদ্ভুত শূন্যতাও অনুভূত হল। সে জানত এখন সবকিছু আগের মতো থাকবে না। কিছুক্ষণ পর অনন্যা সিং তাকে নিজের দপ্তরে ডাকলেন। কথাবার্তা আনুষ্ঠানিক ছিল না, কিন্তু গম্ভীর ছিল। তিনি বললেন যে চাপের সময় আকাশ যেভাবে ভারসাম্য আর সত্যকে সামলেছে তা সহজ হয় না। তিনি ইহাও স্পষ্ট করলেন যে ভবিষ্যতে তার দায়িত্ব বাড়বে এবং তার কাছে প্রত্যাশাও বদলে যাবে। এটি ছিল একটি সুযোগ, কিন্তু সাথে এক নতুন পরীক্ষার শুরুও। অফিস থেকে বেরোনোর সময় আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল কখনো একটি বাস ছেড়ে যাওয়ায় সে নিজেকে একেবারে অসহায় অনুভব করেছিল। আজ পরিস্থিতি আলাদা ছিল, কিন্তু শিক্ষা একই ছিল। প্রতিটি মোড়ে সিদ্ধান্ত সহজ হয় না এবং প্রতিটি জয় পূর্ণ খুশি দেয় না। তবুও তার পূর্ণ বিশ্বাস ছিল যে সে সঠিক পথ বেছে নিয়েছে। সামনের সফর হয়তো আরও কঠিন হবে, কিন্তু এখন সে আর পেছনে ফেরার পাত্র নয়। তদন্তের রিপোর্ট সামনে আসার পর অফিসের পরিবেশ বদলে গিয়েছিল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে একটি অদৃশ্য বদল পরিষ্কার অনুভব করা যাচ্ছিল। মানুষ এখন আকাশকে আগের মতো উপেক্ষা করত না। কারোর চোখে সম্মান ছিল, কারোর নজরে কৌতূহল এবং কারোর ভেতরে অস্বস্তিকর নীরবতা। আকাশ এই সব কিছু বুঝছিল, কিন্তু সে নিজেকে এই প্রতিক্রিয়াগুলো থেকে দূরে রাখল। তার কাছে এটি কোনো উৎসব ছিল না, বরং জীবনের একটি মোড় ছিল যেখান থেকে এগিয়ে যাওয়ার রাস্তা সহজ হতে যাচ্ছিল না। নতুন দায়িত্বের সাথে তার কাজের পরিধি বেড়ে গিয়েছিল। এখন প্রতিটি ফাইল কেবল কাগজের স্তূপ ছিল না, বরং কারোর ভবিষ্যৎ আর পরিশ্রমের সাথে যুক্ত সিদ্ধান্ত ছিল। অনেক রাত পর্যন্ত সে অফিসে বসে থাকত, কখনো জানলা দিয়ে শহরের আলো দেখত, আর কখনো টেবিলে ছড়ানো নথিগুলো নিরীখ করত। তার মনে বারবার এই প্রশ্ন জাগত যে এই ব্যবস্থার অংশ থেকেও কি সে সেই মানুষটি হয়ে থাকতে পারবে যা সে নিজের কাছে অঙ্গীকার করেছিল। এরই মধ্যে সে এমন একটি প্রস্তাব পেল যা বাইরে থেকে অত্যন্ত আকর্ষণীয় ছিল। তাতে উন্নতি ছিল, মর্যাদা ছিল এবং দ্রুত এগিয়ে যাওয়ার আশ্বাসও। শব্দে কোনো শর্ত ছিল না, কিন্তু সংকেত স্পষ্ট ছিল। কিছু বিষয়ে নীরবতা, কিছু সিদ্ধান্তে আপোষ এবং কিছু সত্য থেকে চোখ ফিরিয়ে নেওয়ার প্রত্যাশা। আকাশের মন ব্যাকুল হয়ে উঠল। তার সেই সময়ের কথা মনে পড়ল যখন সে বাসস্টপে দাঁড়িয়েছিল, ক্লান্ত, হতাশ আর খালি পকেটে, কিন্তু আত্মসম্মানে ভরপুর। সে নিজেকে প্রশ্ন করল, যদি আজ সে এই রাস্তা বেছে নেয় তবে কি সে সেই পুরনো আকাশের চোখের দিকে তাকিয়ে দাঁড়াতে পারবে? সেই রাতে সে দেরিতে বাড়ি ফিরল। মা ঘুমিয়ে পড়েছিলেন। রান্নাঘরে রাখা ঠান্ডা রুটিগুলোর দিকে তাকিয়ে তার ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন সীমিত সাধ্যের মধ্যেও সত্যের সাথে কখনো আপোষ করা হয়নি। মায়ের একটি পুরনো কথা তার ভেতরে প্রতিধ্বনিত হল, যে বড় মানুষ হওয়া গুরুত্বপূর্ণ নয়, বরং ভালো মানুষ হয়ে থাকা বেশি জরুরি। সেই মুহূর্তে সে বুঝে গেল যে আসল নির্বাচন পদ আর শক্তির মধ্যে নয়, বরং সুবিধে আর আত্মসম্মানের মধ্যে। পরের দিন সে সেই প্রস্তাব শান্ত কিন্তু দৃঢ় স্বরে ফিরিয়ে দিল। ঘরে কিছু মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। এই সিদ্ধান্ত ছিল অপ্রত্যাশিত। কেউ কেউ একে বোকামি মনে করল, কেউ বা সাহস। আকাশ কাউকে কোনো কৈফিয়ত দেয়নি। সে জানত সঠিক সিদ্ধান্ত প্রায়ই একাকী নেওয়া হয় এবং প্রতিবার করতালির সাথে আসে না। তার পরের দিনগুলো সহজ ছিল না। কিছু রাস্তা বন্ধ হয়ে গেল আর কিছু সুযোগ দেরিতে সামনে এলো।
তবুও প্রতিদিন সকালে যখন সে অফিসের সিঁড়ি দিয়ে উঠত, তার ভেতরে এক স্থির শান্তি থাকত। তার এই সন্তোষ ছিল যে সে নিজের আত্মার সাথে কোনো সওদা করেনি। ধীরে ধীরে মানুষ বুঝতে পারল যে আকাশ কেবল সক্ষমই নয়, বরং ভরসার যোগ্যও বটে। সে দ্রুত চলেনি, কিন্তু সোজা চলল, এবং এখন সে এটা ভালোভাবে বুঝতে পেরেছিল যে প্রকৃত সাফল্য সেটাই যা বছরের পর বছর পরেও মাথা উঁচু করে রাখার সাহস দেয়। আকাশের সিদ্ধান্তের পর সময় তার আসল রূপ দেখাতে শুরু করল। যে রাস্তাগুলোকে সে প্রত্যাখ্যান করেছিল সেগুলো এখন সরাসরি সামনে না এসে ধীরে ধীরে চাপ হয়ে ফিরতে শুরু করল। অফিসে তার নাম এখন কেবল একজন কর্মচারী হিসেবে নেওয়া হতো না, বরং এমন একজন ব্যক্তি হিসেবে নেওয়া হতে লাগল যে আপোষ দিয়ে নয়, বরং মূল্যবোধ দিয়ে চলে। এই পরিচয় সম্মানের সাথে সাথে অস্বস্তিও আনে, কারণ প্রত্যেকে সত্যকে সামনে দাঁড়িয়ে দেখে সহজ বোধ করে না। কিছু বরিষ্ঠ আধিকারিক তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলেন। কথাবার্তা আনুষ্ঠানিক হয়ে গিয়েছিল, এবং যে বৈঠকগুলোতে তার মতামত আগে স্বাভাবিকভাবে চাওয়া হতো সেখানে এখন নিস্তব্ধতা বিরাজ করত। কাজের ভার বাড়তে থাকল, কিন্তু তার থেকেও বেশি বাড়ল সেই মানসিক চাপ যা প্রতিটি ছোট বড় সিদ্ধান্তের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। আকাশ বুঝতে পেরেছিল যে যখন কোনো ব্যক্তি চুপচাপ আপোষ করতে অস্বীকার করে, তখন ব্যবস্থা তাকে ক্লান্ত করার পথ বেছে নেয়। ফাইল দেরিতে আসত, অনুমোদন আটকে যেত, আর সাধারণ সিদ্ধান্তেও অপ্রয়োজনীয় প্রশ্ন তোলা হতো। এটি খোলাখুলি বিরোধিতা ছিল না, বরং একটি শান্ত, লাগাতার এবং সুপরিকল্পিত চাপ ছিল। প্রতি সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আকাশ নিজেকে প্রশ্ন করত যে সে কি এই রাস্তায় টিকে থাকতে পারবে, নাকি কোথাও ভেতর ভেতর ভেঙে পড়ছে। এরই মধ্যে তাকে এমন একটি প্রজেক্ট দেওয়া হলো যা দেখতে সাধারণ ছিল, কিন্তু ভেতর থেকে অত্যন্ত সংবেদনশীল। তার সাথে অনেক পরিবারের জীবিকা জড়িয়েছিল, এবং সামান্য ভুল বড় ক্ষতির কারণ হতে পারত। যখন আকাশ নথিগুলো মন দিয়ে দেখল, তখন সে পরিষ্কার দেখতে পেল যে আগের রিপোর্টগুলোতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অসম্পূর্ণ ছিল। যদি সে চুপ থাকত, তবে প্রজেক্ট সময় শেষ হয়ে যেত, সবাই সন্তুষ্ট থাকত, এবং কাউকে অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হতো না। কিন্তু যদি সে সত্য সামনে আনত, তবে দেরি নিশ্চিত ছিল, এবং সেই দেরির দায়িত্ব অবশেষে তারই কাঁধে চাপিয়ে দেওয়া হতো। অনেক রাত পর্যন্ত সে এই দ্বন্দ্বেই জড়িয়ে থাকল। টেবিলে ছড়ানো কাগজ, দেওয়ালে চলা ঘড়ি আর জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়া সব যেন তার কাছে উত্তর চাইছিল। অবশেষে সে সিদ্ধান্ত নিল যে সে সেটাই করবে যা তার সঠিক মনে হয়। পরের দিন সে পুরো রিপোর্ট তৈরি করল, সমস্ত সম্ভাব্য ঝুঁকিগুলো স্পষ্ট শব্দে লিখল এবং কোনো সাজসজ্জা ছাড়াই উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে রাখল। প্রতিক্রিয়া সেটাই ছিল যার আশঙ্কা সে করেছিল। কিছু মুখ কঠোর হয়ে গেল, কেউ কেউ তাকে অবাস্তববাদী সৎ বলে দিল, আর কেউ পরিষ্কার ইঙ্গিত দিল যে সে নিজের জন্য মুশকিল তৈরি করছে। প্রজেক্টে দেরির ঘোষণা হল, এবং পরোক্ষভাবে তার দায়িত্ব আকাশের কাঁধেই দেওয়া হল। এটি সেই মুহূর্ত ছিল যখন তার ধৈর্য, তার আত্মবিশ্বাস আর তার বিশ্বাস তিনটেই একসাথে পরীক্ষায় ছিল। সময় কাটতে লাগল, সমালোচনাও হল, কটাক্ষও করা হল, কিন্তু তারই সাথে ধীরে ধীরে সত্যের ফলাফলও সামনে আসতে লাগল। যে ঝুঁকিগুলোর দিকে আকাশ আগেই ইঙ্গিত করেছিল সেগুলো সত্যি প্রমাণিত হল। সম্ভাব্য ক্ষতি এড়ানো গেল, এবং অনেক পরিবারের রুজি সুরক্ষিত থাকতে পারল। এই অর্জন কোনো মঞ্চ থেকে ঘোষণা করা হয়নি, না কেউ প্রকাশ্য প্রশংসা করল, কিন্তু যে মানুষগুলোর জীবন বেঁচে ছিল তাদের স্বস্তির চোখ আকাশের জন্য যথেষ্ট ছিল। এখন সে এটি ভালোভাবে বুঝে গিয়েছিল যে সঠিক হওয়া সব সময় তৎক্ষণাৎ প্রমাণিত হয় না। কখনো কখনো সত্যকে নিজের জায়গা তৈরি করার জন্য সময় দিতে হয়, এবং সেই সময় যে ব্যক্তি অটল থাকে সেই ভবিষ্যতে ব্যবস্থাকে বদলানোর শক্তি রাখে। আকাশ জানত যে এই রাস্তা তাকে কোনো বড় সংঘাত আর চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু এখন তার ভেতরে কোনো সন্দেহ বাকি ছিল না, কারণ এখন এটি কেবল চাকরির বিষয় ছিল না, এটি ছিল সেই মানুষটির বিষয় যা সে হয়ে উঠেছিল। সময় আকাশকে অবশেষে সেই বিন্দুতে এনে দাঁড় করাল যেখানে পেছনে ফিরে দেখার প্রয়োজন থাকে না। যে সিদ্ধান্তগুলোর দিকে সে বারবার ইঙ্গিত করেছিল সেগুলো এখন উচ্চস্তর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এবং এইবার
সত্যকে উপেক্ষা করা সম্ভব ছিল না। বড় ক্ষতির আশঙ্কা এড়ানো গিয়েছিল এবং যে পরিবারগুলোর জীবিকা ওই প্রজেক্টের সাথে যুক্ত ছিল তারা অজান্তেই সুরক্ষিত হয়ে গিয়েছিল। এটি কোনো নাটকীয় জয় ছিল না, না কোনো প্রকাশ্য ঘোষণা, কিন্তু ব্যবস্থা চুপচাপ স্বীকার করে নিয়েছিল যে সঠিক সময় নেওয়া একটি কঠিন সিদ্ধান্ত অনেক ভুলের চেয়ে কোথাও বেশি মূল্যবান হয়। বৈঠক দীর্ঘ ছিল এবং পরিবেশ গম্ভীর। এইবার প্রশ্ন আকাশকে করা হচ্ছিল না, বরং পুরো প্রক্রিয়ার ওপর উঠছিল। ঘরে বিরাজমান নিস্তব্ধতা আগের মতো ছিল না। এটি ভয়ের নিস্তব্ধতা ছিল না, বরং স্বীকৃতির নিস্তব্ধতা ছিল। কোনো হাততালি পড়ল না, কোনো আনুষ্ঠানিক প্রশংসা হল না, কিন্তু সিদ্ধান্ত পরিষ্কার ছিল। আকাশকে না তো সরিয়ে দেওয়া হলো, আর না তাকে কোনো উঁচু পদে বসানো হলো। তাকে সেই দায়িত্ব দেওয়া হলো যেখানে অধিকারের চেয়ে বেশি ভরসার প্রয়োজন হয়। এই পদটি দেখতে সাধারণ ছিল, কিন্তু তার অর্থ ছিল গভীর, কারণ সেখানে প্রতিটি সিদ্ধান্ত মানুষের জীবনের সাথে যুক্ত ছিল। সেই সন্ধ্যায় অফিস থেকে বেরোনোর সময় আকাশ কিছু মুহূর্ত সিঁড়িতে দাঁড়িয়ে রইল। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল এবং রাস্তার আলো ভেজা রাস্তায় চকচক করছিল। সেই মুহূর্তে তার অনেক পুরনো একটি সন্ধ্যার কথা মনে পড়ে গেল, যখন সে ভিজতে ভিজতে বাসস্টপে দাঁড়িয়েছিল এবং তার বাসটি ছেড়ে গিয়েছিল। সেদিন তার কাছে না ছিল পরিচয়, না ছিল স্থিতিশীলতা, ছিল শুধু ক্লান্তি আর অনিশ্চিত ভবিষ্যৎ। তার মনে হয়েছিল হয়তো তার ভাগ্য তার থেকে এগিয়ে গেছে। আজ সেই স্মৃতি তাকে হাসতে বাধ্য করছিল। এখন সে বুঝে গিয়েছিল যে প্রতিটি ছেড়ে যাওয়া বাস ক্ষতি নয়, কিছু বাস আমাদের সেখানেই থামিয়ে দেয় যেখান থেকে সঠিক যাত্রা শুরু হয়। বাড়ি পৌঁছে সে মাকে জানলার পাশে বসে থাকতে দেখল। বাইরের বৃষ্টি এখন থেমে গিয়েছে। আকাশ কিছু বলল না, শুধু পাশে বসে পড়ল। মা তার দিকে তাকালেন এবং কোনো প্রশ্ন না করেই তার হাত ধরলেন। সেই স্পর্শে না ছিল উপদেশ, না ছিল নির্দেশ, ছিল শুধু ভরসা। সেই মুহূর্তে আকাশের উপলব্ধি হল যে জীবনের সবথেকে বড় অর্জন সেটি হয় না যাকে দুনিয়া প্রশংসা করে, বরং সেটি হয় যার সাথে মানুষ নিজে শান্তিতে বাঁচতে পারে। রাত গভীর হতে লাগল। আকাশ পরিষ্কার হতে শুরু করেছিল। আকাশ ওপরে তাকাল। তারাগুলো ধীরে ধীরে দেখা দিতে শুরু করেছিল। তার মনে হল যেন প্রতিটি সেই সত্য যা সময়ে দেখা যায় না, অবশেষে নিজের জায়গা বানিয়েই নেয়। আর যখন তা দেখা দেয় তখন পথ আলোকিত করে দেয়, কোনো শোরগোল না করে, কোনো দাবি না করে। আজ যদি কেউ এই গল্প শুনতে শুনতে নিজের জীবনের কোনো বাসস্টপে দাঁড়িয়ে থাকে, ক্লান্ত, বিভ্রান্ত এবং এটি ভাবছে যে তার সবথেকে বড় বাসটি ছেড়ে গিয়েছে, তবে এই গল্প শুধু এটুকুই বলে যে ধৈর্য ধরুন। হয়তো যে বাসটি ছেড়ে গিয়েছে সেটিই আপনাকে সেই রাস্তায় নিয়ে যাওয়ার ছিল যেখানে আপনার আসল গন্তব্য আপনার প্রতীক্ষা করছে। কখনো কখনো দেরিই আমাদের সঠিক জায়গায় পৌঁছে দেয়। এটি এই গল্পের শেষ নয়, এটি সেই বিন্দু যেখান থেকে জীবনের পরবর্তী যাত্রা শুরু হয়। কখনো কখনো জীবন আমাদের সেই মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে সবকিছু যেন থমকে যায়। পরিশ্রম করার পরেও ফল পাওয়া যায় না, সঠিক হওয়া সত্ত্বেও আমাদের উপেক্ষা করা হয়, এবং যে সুযোগকে আমরা শেষ আশা মনে করি তা আমাদের সামনে দিয়ে বেরিয়ে যায়। সেই মুহূর্তে মনে কেবল একটাই প্রশ্ন জাগে, আমার সাথেই এমন কেন? কিন্তু এই গল্প আমাদের একটি সত্য শেখায়, জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না, আর এটি জরুরিও নয় যে প্রতিটি ব্যর্থতা আসলে হার। অনেক সময় যা আমাদের ভাঙছে বলে মনে হয় সেটিই আমাদের ভেতর থেকে মজবুত বানাচ্ছে। যে দরজা বন্ধ হয় তা আমাদের অন্য কোনো রাস্তায় ঘুরিয়ে দেয়, সেই রাস্তায় যেখানে আমরা আমাদের আসল ক্ষমতা চিনতে পারি। সবথেকে বড় বিপদ এটি নয় যে আমরা পড়ে যাই, বরং এটি যে আমরা পড়ার পর ওঠা ছেড়ে দিই। দুনিয়া প্রায়ই লোক দেখানো বিষয়কে সম্মান দেয়, কিন্তু সময় অবশেষে কর্ম, চরিত্র আর ধৈর্যের মূল্য চেনে। যদি আজ কেউ আপনাকে কম গুরুত্ব দেয়, তবে মনে রাখবেন তাদের দৃষ্টিভঙ্গি আপনার দাম ঠিক করে না। এটিও বোঝা জরুরি যে সাফল্য কেবল পদ, টাকা বা পরিচয়ের নাম নয়। আসল সাফল্য সেটি যখন আপনি রাতে শান্তিতে ঘুমোতে পারেন, কোনো অনুশোচনা ছাড়া, কাউকে ক্ষতি না করে। যখন আপনি এটা জানতে পারেন যে আপনি যা কিছু পেয়েছেন তা নিজের শক্তিতে পেয়েছেন। আজ যদি আপনি কোনো বাসস্টপে দাঁড়িয়ে থাকেন
ক্লান্ত, হতাশ এবং ভাবছেন যে সব শেষ হয়ে গেছে, তবে একটু থামুন। হয়তো যে বাসটি এইমাত্র ছেড়ে গেল সেটিই আপনাকে সেই যাত্রার জন্য তৈরি করছে যা আপনার জীবনকে সঠিক দিশা দেবে। মনে রাখবেন, দেরিতে পৌঁছনো মানেই ব্যর্থ হওয়া নয়। অনেক সময় দেরি সঠিক জায়গায় পৌঁছনোর সবথেকে সৎ উপায় হয়।